বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার বিষয়ের তোমাদের ষষ্ঠ অধ্যায় গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বিভিন্ন টারবাইন সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানছি যে মূলত কিভাবে এই পাওয়ার প্ল্যান্টগুলো কাজ করে থাকে। যেহেতু এখানে বলা হয়েছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে কোনো গ্যাস টারবাইনকে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার কাজে। তো এখানে বোঝাই যাচ্ছে যে পাওয়ার প্ল্যান্টগুলোতে মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাইম মুভার হিসেবে গ্যাস টারবাইনটাকে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোই হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এটা একটা মূলত তাপ বিদ্যুৎ কেন্দ্র বলা যেতে পারে। এখানে কম্বাস্টার একটা অংশ থাকে, সেখানে বাতাস এবং জ্বালানির যে একটা মিশ্রণ ঘটে, সেই মিশ্রণটা ঘটলে সেখানে একটা অত্যধিক চাপযুক্ত একটা গ্যাসের সৃষ্টি হয়, বিস্ফোরক গ্যাস, যেটা এই চাপটাকে টারবাইনটাকে ঘোরাতে সহায়তা করে থাকে। যখন টারবাইনটা ঘুরবে তখন আমরা জানি সেখানে টারবাইনের সাথে যে শ্যাফটের মাধ্যমে জেনারেটর কাপলিং করা থাকে, তো সেখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হতে শুরু করে থাকে। তো মূলত আমরা জানলাম যে যেখানে যে পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাস টারবাইনটাকে ব্যবহার করা হয়ে থাকে সেটাই হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো গ্যাস টারবাইন এই পাওয়ার প্ল্যান্টের কিছু প্রধান অংশ রয়েছে: এয়ার কম্প্রেসর, কম্বাস্টর বা কম্বাসন চেম্বার অর্থাৎ যেখানে জ্বালানি দহন ক্রিয়া ঘটবে, গ্যাস টারবাইন, রিজেনারেটর, অল্টারনেটর বা জেনারেটর, স্টার্টিং মোটর এবং ইন্টারকুলার। তো আমরা এগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানবো যেগুলো কিভাবে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কাজ করে। তো এয়ার কম্প্রেসর বা বাতাস সংকোচন যন্ত্র, এটা আমরা বুঝতে পাচ্ছি। এখানে মূলত রোটারি ধরনের এক ধরনের এয়ার কম্প্রেসর ব্যবহার করা হয়ে থাকে। এই কম্প্রেসরগুলো স্থির ব্লেড যেগুলো থাকে, ঘূর্ণায়মান ব্লেড দ্বারা একটা ধাক্কা পায়, আর যখন এখানে ধাক্কা পায় তখন বাতাসের চাপটা বেড়ে যায় এবং এটা মূলত সেন্ট্রিফিউগাল টাইপ এবং এক্সিয়াল টাইপের হয়ে থাকে। এরপর আসো কম্বাসন চেম্বার। এই যে কম্প্রেসর থেকে উচ্চ চাপযুক্ত বাতাসটাকে কম্বাস্টরে পাঠানো হয়, এখানে দহন প্রকোষ্ঠে তোমার জ্বালানি এবং বাতাসের একটা মিশ্রণ ঘটে। যখন জ্বালানি এবং বাতাসের মিশ্রণ ঘটে তখন সেখানে একটা দহন কার্য সম্পন্ন হয়ে থাকে। তো এই যে দহন কার্য সম্পন্ন হয়, কম্প্রেসর থেকে বাতাস এসে এই যে জ্বালানির সাথে মিশ্রিত হয়ে দহন কার্য শুরু হয়, এটা মূলত গ্যাসকে টারবাইনে প্রবাহিত করানো হয় এবং এখানে বাতাস এবং জ্বালানির একটা অনুপাত থাকে, এটা মূলত 60:1 হয়ে থাকে। তো এরপর পরের ধাপ হচ্ছে তোমার গ্যাস টারবাইন। গ্যাস টারবাইনটা মূলত ইম্পালস হতে পারে, আবার রিয়াকশন টাইপ উভয় প্রকারই হতে পারে। তো স্টিম পাওয়ার প্ল্যান্টের মতো এখানেও স্টেজের সংখ্যা বেশি থাকে না এবং সেখানে প্রেশার ড্রপটাও কম থাকে। টারবাইন থেকে একটা যে গ্যাসটা নির্গত হতে থাকে সেটা তাপমাত্রা প্রায় 900 ডিগ্রি ফারেনহাইটের মতো হয়ে থাকে। রিজেনারেটর অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একটা মাধ্যম যেখানে মূলত টারবাইনের যে গ্যাসটা নির্গত হতে থাকে সেটা কি করবে, তাপটাকে আবার পুনরুদ্ধার করে নির্গত গ্যাসটাকে যখন বায়ুমণ্ডলে ছেড়ে দেবে, তখন বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়ার আগেই এই রিজেনারেটরের মধ্য দিয়ে অতিক্রম করানো হয়ে থাকে। এখানে কতগুলো নল থাকে। এই কম্প্রেসর থেকে মূলত কম্বাস্টার অভিমুখী যে সংকুচিত বাতাসটা থাকে এই নলগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে। এভাবে নলের ভিতর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেখানে সংকুচিত বাতাস নলের বাহির দিয়ে যে প্রবাহিত উষ্ণ নির্গত গ্যাস থাকে সেইটা দ্বারা উত্তপ্ত হয়ে থাকে। তো এই উত্তপ্ত গ্যাস হলে তখন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের মূলত রিজেনারেটর হিসেবে ব্যবহার করলে জ্বালানি খরচটা হ্রাস পায় এবং প্ল্যান্টের যে দক্ষতা অর্থাৎ তাপীয় দক্ষতা সেটা বৃদ্ধি পায়। অল্টারনেটরের কাজ আমরা বুঝতেই পারছি, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। তো মূলত এটা আমি আগেও বলেছি যে গ্যাস টারবাইনের সাথে একটা কাপলিং করা থাকে অল্টারনেটরটা। তো যখন টারবাইনটা ঘুরতে শুরু করে ওই গ্যাসের চাপে, সেটা মূলত এই অল্টারনেটরটাকে ঘোরাতে সাহায্য করে এবং সেখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে থাকে। তাহলে এখানে অল্টারনেটরের যান্ত্রিক শক্তিটা মূলত বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং অল্টারনেটর থেকে যে জেনারেটিং ভোল্টেজটা এটা ট্রান্সফরমারের মাধ্যমে উচ্চ ভোল্টেজে রূপান্তর করে ট্রান্সমিশন লাইনের সাথে সংযোগ করে দেয়া হয়ে থাকে। এরপর আসে স্টার্টিং মোটর। এই যে টারবাইনটাকে চালু করা, এইটার পূর্বে কম্প্রেসরকে চালু করার প্রয়োজন পড়ে, এই জন্য টারবাইনের শ্যাফটের সাথে একটা মোটর সংযুক্ত করা থাকে। সেই মোটরটাকে মূলত স্টার্টিং মোটর বলা হয়।
এটা যখন পুরোপুরি একবার চালু হয়ে যায় ইউনিটটা, তখন টারবাইনটা কম্প্রেসারটাকে চালাতে থাকে এবং চালু অবস্থায় তখন আর মোটরটা প্রয়োজন হয় না। ইন্টারকুলারের প্রয়োজন মূলত এক স্তর বিশিষ্ট যদি গ্যাস টারবাইন চিন্তা করো পাওয়ার প্ল্যান্ট, সেখানে ইন্টারকুলারটা প্রয়োজন হয় না। কিন্তু যদি বহু স্তর বিশিষ্ট হয়ে থাকে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, সেখানে ইন্টারকুলারের প্রয়োজন হয়। এটার কাজ মূলত হচ্ছে প্রাথমিকভাবে যখন এয়ার কম্প্রেসারে একটা বাতাস আসে, বাতাসের যে তাপটা থাকে সেটাকে আংশিক কমানোর মাধ্যমে দ্বিতীয় স্তরের যে সংকোচন করানো হয় সেটাকে সহায়তা করতে ব্যবহার করা হয়ে থাকে। এটা ড্রামের মধ্যে স্থাপিত থাকে, কতগুলো নল দিয়ে এটা মূলত তৈরি করা হয়ে থাকে। এই নলগুলোর মধ্যে দিয়ে ঠান্ডা বাতাসটাকে প্রবাহিত করানো হয় এবং এটার বাহির দিক দিয়ে প্রাথমিকভাবে যে সংকুচিত গরম বাতাস সেটাকে প্রবাহিত করা হয়ে থাকে। এই যে ঠান্ডা পানির সংস্পর্শে আসলে সংকুচিত যে বাতাসটা, এটা মূলত কিছুটা ঠান্ডা হয়ে পরের স্তরের যে কম্প্রেসার সংগঠন হবে সেটার দিকে গমন করতে শুরু করে। তো এই ছিল মোটামুটি প্রধান অংশগুলো। এখন আমরা একটু গ্যাস টারবাইনের শ্রেণী বিভাগ জানবো। এটাও মূলত বিভিন্ন প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগটা করা হয়ে থাকে। প্রথমে যদি চিন্তা করো লোডের অনুযায়ী, পিক লোড প্ল্যান্ট হতে পারে, বেস লোড প্ল্যান্ট হতে পারে, ব্যবহার অনুযায়ী হতে পারে, এয়ারক্রাফট হতে পারে, মেরিন হতে পারে, লোকোমোটিভ হতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে, সাইকেল অনুযায়ী হতে পারে, ওপেন সাইকেল হতে পারে, ক্লোজড সাইকেল হতে পারে, শ্যাফট অনুযায়ী হতে পারে, একক এবং বহু দুরকম হতে পারে, জ্বালানি অনুযায়ী জ্বালানিটা তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, আবার সলিডও হতে পারে। এরপর আমরা চলে যাব নেক্সট টপিক। মূলত এই গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের দুইটা মেইন সাইকেল, সেটা হচ্ছে ওপেন সাইকেল একটা, আর একটা হচ্ছে ক্লোজ সাইকেল। তো প্রথমে আমরা একটু ওপেন সাইকেলটা দেখব। ওপেন সাইকেল বোঝাই যাচ্ছে যেখানে সাইকেলটা খোলা থাকবে, আমরা বলে নিতে পারি সহজ ভাষায়। তো কোন অংশটা খোলা থাকবে, এটা যদি আমরা কল্পনা করি যে গ্যাস টারবাইনগুলোতে তোমার বায়ুমণ্ডল থেকে যে বাতাসটা কম্প্রেসারে নিরবিচ্ছিন্নভাবে প্রবেশ করবে এবং গ্যাস টারবাইন থেকে যেটা এক্সজস্ট যে গ্যাসটা, এটাকে যখন বায়ুমণ্ডলে পর্যায়ক্রমে ডিসচার্জ করতে থাকবে, সেটা আবার যখন রিসাইকেলিং হবে না, সেটাই মূলত ওপেন সাইকেল আমরা বলতে পারি, ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বলতে পারি। তো এখানে দেখো খুব সহজে আমি ছোট করে এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে কম্প্রেসার, কম্বাসন চেম্বার, টারবাইন, এক্সজস্ট গ্যাস। তাহলে এই সাইকেলটা কিন্তু আমি এটার সঙ্গে এটা ক্লোজ করিনি, এই জন্য এখানে এভাবেই বোঝানো যায় যে এটা হচ্ছে ওপেন সাইকেল। একইভাবে যদি এটার দিকে একটু তাকাও, আমরা যদিও পরে এটা আলোচনায় আসবো, এটা কিন্তু পুরাটাই ক্লোজ, আর এখানে এটার সাথে এটা কানেক্ট আর করা হয় নাই, অর্থাৎ এটাকে আবার রিসাইকেল হিসেবে ইউজ করা হয়নি, এই জন্য এটাকে বলা হয়ে থাকে ওপেন সাইকেল আর এটাকে বলা হয়ে থাকে ক্লোজ সাইকেল। তাহলে এখানে কি ফ্রেশ এয়ারটা কম্প্রেসারে যাচ্ছে, তারপর সেখানে জ্বালানির সাথে সংস্পর্শিত হয়ে একটা কম্বাসন চেম্বারে দহন ক্রিয়া সংঘটিত হচ্ছে। এরপর সেটা আবার কি করছে, অধিক চাপযুক্ত যে গ্যাস সৃষ্টি হচ্ছে সেটা টারবাইনটাকে ঘোরাচ্ছে এবং টারবাইনের সাথে এখানে কি থাকে, একটা অল্টারনেটর থাকে, সেটাকে কাপলিং করা অবস্থায় থাকে, সেটাকে ঘোরাতে শুরু করলে সেখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়ে থাকে। তো এখানে দেখো টারবাইন থেকে কিছুটা এক্সজস্ট গ্যাস এদিক দিয়ে বের হয়ে যায়। তো এইভাবে মূলত ওপেন সাইকেলটা কাজ করে থাকে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। তো এখানে ধাপে ধাপে দেখানো হচ্ছে যে প্রথম ধাপ 1, 2, 3, 4, আর এখান থেকে আমরা ফুয়েলটা সাপ্লাই দিয়ে থাকি। তো এটাই মূলত ওপেন সাইকেল গ্যাস টারবাইন। তো ওপেন সাইকেল গ্যাস টারবাইনের যে একটা কোশ্চেন আসতে পারে এরকম যে পিভি এবং টিএস ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রামের মাধ্যমে ওপেন সাইকেলটা বর্ণনা করো। আমি দেখো এখানে খুব ছোট্টভাবে একটা দেখিয়েছি, এটা মূলত পিভি ডায়াগ্রাম বলা হয় থাকে ওপেন সাইকেলের ক্ষেত্রে। তো ওপেন সাইকেল পদ্ধতিতে জ্বালানি প্রজ্বলনটা স্থির আয়তন বা স্থির চাপে মূলত কাজটা সম্পন্ন করে থাকে। এখানে স্থির আয়তনের জন্য এটাকে পিভি লেগ ডায়াগ্রামও বলা হয়ে থাকে। তো এখানে আমরা এটাকে চাপ আয়তন লেখচিত্রও বলতে পারি। এখানে দেখো মূলত উলম্ব অক্ষচাপ, এটা উলম্বটা অক্ষচাপ নির্দেশ করে আর এদিকে এটা আয়তন নির্দেশ করে, এটা আমরা বুঝতেই পাচ্ছি এখানে। তো এখানে চিত্রে আমরা ধরতে পারি যে এ বিন্দুতে চাপটা হচ্ছে চাপ এবং আয়তন এই V1 দ্বারা গ্যাসের যে প্রাইমারি অবস্থা সেটা নির্দেশ করা হয়, এবং বি বিন্দুতে চাপ এবং আয়তন V2 এখানে দেখতে পাচ্ছ কিনা, V2 দ্বারা মূলত পরবর্তী বা চূড়ান্ত যে অবস্থা গ্যাসের সেটা নির্দেশ করে। তাহলে এই লাইনটা এটাই মূলত গ্যাসের সম্প্রসারণটা নির্দেশ করছে।
যেহেতু সম্প্রসারণের প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থার মধ্যে চাপের কোনো পরিবর্তন নাই, সেজন্য এটাকে মূলত স্থির চাপ পদ্ধতিতে সম্পন্ন বলা যেতে পারে। তাহলে আমার গ্যাসটা যে কাজ করছে, এই সম্পাদিত কাজটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি। এখানে যেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা সম্পন্ন করা হয়ে থাকে, সেটাকে তোমার এইভাবে দেখাতে পারো, ইন্টিগ্রেশন অফ পি ডিভি। পি দ্বারা আমরা বুঝতে পারছি প্রেসার, ডিভি অর্থাৎ এখানে হচ্ছে ভি দ্বারা আয়তনকে বোঝানো হয়ে থাকে, সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, পি ইকুয়াল ইন্টু V2 মাইনাস V1। এটা মূলত এই স্থির চাপে এটা নির্দেশ করে থাকে ওপেন সাইকেলের কাজ কিভাবে হচ্ছে। এটা দ্বারা বোঝানো যায় স্থির চাপে এই কাজটা হচ্ছে, এবং এটা এবি রেখার যে নিচের অংশটার ক্ষেত্রফলটাই এটা প্রকাশ করে। দেখো এটা স্থির অবস্থায় একইভাবে কাজ করছে নিচের অংশটা। এটাই মূলত ওপেন সাইকেল স্থির চাপে কাজ করছে আমরা বলতে পারি। তাহলে এই লেকচারটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি চাপ আয়তন সম্প্রসারণ রেখার আওতাভুক্ত একটা ক্ষেত্রফল এই সম্পাদিত কাজটা নির্দেশ করে থাকে। এরপর আমরা চলে যাব ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। এখানে আমি বলেছি আবার দেখো কম্প্রেসার, হিট এক্সচেঞ্জার, টারবাইন, এখানে আবার হিট এক্সচেঞ্জার। এটাকে কি করা হচ্ছে, একই জিনিস, জাস্ট এখান থেকে যে গ্যাসটা এক্সজস্ট গ্যাসটা হচ্ছে সেটাকে আবার আমরা রিজেনারেট করছি হিট এক্সচেঞ্জারের মাধ্যমে, সেটাকে কাজে লাগিয়ে আবার কম্প্রেসারে পাঠানো হচ্ছে। তোমরা এর আগেও বিভিন্ন সাইকেলে দেখেছো যে এক্সজস্ট কোনো কিছুকে যখন আবার কাজে লাগানো হয় সেটা একটা সাইকেলিং এর কাজ করে। এটাই মূলত ক্লোজ সাইকেল বলতে পারি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। তো এখানেও ওই একই জিনিসগুলো কাজ করছে, শুধু এই পথটা ক্লোজ, এই জন্য এটা ক্লোজ সাইকেল। তো এখানে মূলত টারবাইন যে এক্সজস্ট গ্যাস আমি বললাম, এটা বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত করা হয় না, যেটা এখানে করা হয়ে থাকে। এখানে নিক্ষিপ্ত না করে এটাকে পুনরায় আবার কাজে লাগানো হয়, অর্থাৎ কম্প্রেসারে ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য এটাকে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন বলে। এখানে মূলত একটা বদ্ধ প্রকোষ্ঠ থাকে, সেখানে অল্প জায়গার মধ্যে গ্যাসটা ঘুরে ঘুরে এর অবস্থান পরিবর্তন ঘটতে থাকে, এবং এটা আবার মূলত বাতাস সংকোচন যন্ত্র অর্থাৎ কম্প্রেসারে চলে যায়, এবং গ্যাস টারবাইন এবং বৈদ্যুতিক জেনারেটরের পুনরায় শ্যাফটের মাধ্যমে ঘুরে ঘুরে কাজটা সম্পন্ন করে থাকে। তো এই ধরনের কেন্দ্রকে মূলত একটা প্যাকেজ কেন্দ্র আমরা বলতে পারি। তো এই ধরনের গ্যাস টারবাইনের সাইকেলে মূলত কিছু পরিমাণ কার্যকরী মাধ্যম, যেটা গ্যাস বা বাতাসকে সংকুচিত করে কম্বাসন চেম্বারে প্রথমে পাঠাবে, এবং সেটা প্রজ্বলনের মাধ্যমে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ সেখানে একটা গ্যাস সৃষ্টি হবে। এই কাজটা পরবর্তীতে আবার কি করবে, টারবাইনকে ঘোরাবে এবং তারপর বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে থাকবে। তো মূলত টারবাইনকে ঘোরানোর পরে যে প্রি কুলারের মাধ্যমে এটা নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করে আবার সংকোচনের জন্য কম্প্রেসারে পাঠানো হয়ে থাকে। এইভাবেই কার্যকরী মাধ্যমে এটা সঞ্চালিত হতে থাকে পর্যায়ক্রমে। তো আমরা এখন দেখব এটার পিভি এবং টিএস ডায়াগ্রাম। এখানে একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ কিনা দেখো, এটা হচ্ছে পি, এটা ভি ডায়াগ্রাম, পিভি, আর এটা মূলত টিএস ডায়াগ্রাম। মূলত এটা প্রাইমারি লেভেলে আমরা চিন্তা করতে পারি 1 2 3 4 বোঝা যাচ্ছে ধারাবাহিকভাবে, একইভাবে এখানেও তাই। এখানে একটা টাইমের সাথে একটা তাপমাত্রা, এটা হচ্ছে প্রেসারের সাথে ভলিউমের একটা রিলেশন দেখানো হয়েছে। তো এখানে 1 থেকে 2 যদি আমরা কল্পনা করি, এখানে মূলত সংকোচন কার্যটা সম্পন্ন হচ্ছে। 2 থেকে 3 এ যদি চিন্তা করো, সেখানে তাপ প্রয়োগ করা হচ্ছে। 3 থেকে 4 এ তাপটা কি হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, এবং 4 এ গিয়ে কি হচ্ছে, 4 থেকে 1 এ তাপটা আবার বর্জন হচ্ছে। তো মূলত এখানে 4টা ধাপে কাজটা সম্পন্ন হচ্ছে। এই সংকোচন এবং সম্প্রসারণ মূলত একটা রুদ্ধতাপ প্রক্রিয়া, আইসোএন্ট্রপিক প্রসেস আমরা বলতে পারি। এখানে চাপ এবং তাপের যে অপচয়, এটা মূলত শূন্য বলা হয়ে থাকে। এখন আমরা এটার একটা সমীকরণ দেখব, অর্থাৎ দক্ষতা নির্ণয় করার যে সমীকরণ নির্ণয় করতে হয়, সেখানে আমরা একটু দেখব যে প্রতি কেজির জন্য আমরা যদি কাজ চিন্তা করি, তাহলে এখানে ডব্লিউই যদি আমরা বলি, সিপি অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার বোঝানো হয়ে থাকে সিপি দ্বারা, T2 মাইনাস T1, অর্থাৎ এখানকার কাজটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে কনস্ট্যান্ট প্রেসারের সাথে T2 মাইনাস T1, অর্থাৎ এই যেখানে T2 মাইনাস T1 কে এর সাথে গুণন করলে আমরা এই প্রতি কেজির জন্য কাজ পাবো। এখন যদি গ্যাসের প্রতি কেজির জন্য আমরা কাজ বিবেচনা করতে চাই, তাহলে গ্যাসের জন্য হবে WT আমরা যদি চিন্তা করি, তাহলে এখানেও কনস্ট্যান্ট প্রেসারের কাজ হবে, সাথে গুণন হবে T3 মাইনাস T4, অর্থাৎ পরের ধাপটা ছিল T3 মাইনাস T4।
তাহলে আমরা গ্যাসের জন্য কাজ পেলাম। এখন পরবর্তী কাজ হচ্ছে কি ইলেকট্রিক পাওয়ার উৎপাদনের জন্য প্রকৃত কাজ তাহলে কতটুকু। তাহলে পাওয়ার উৎপাদনের জন্য আমরা যদি অল্টারনেটরের কাজ হিসাব করতে চাই, তাহলে এই যে তোমার গ্যাসের কাজ আর প্রতি কেজির জন্য যে কাজ, এইটা যদি পার্থক্য আমরা বের করতে পারি, তাহলে মূলত এখান থেকে কতটুকু জেনারেশন হচ্ছে, সেটার কতটুকু কাজ হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এই দুইটার পার্থক্য জাস্ট আমরা এখানে দেখিয়েছি। তাহলে এখন প্রতি কেজিতে আমাদের দক্ষতা নির্ণয় করতে গেলে, এর আগেও তোমরা টারবাইনের দক্ষতা নির্ণয়ের সূত্র দেখেছো যে প্রকৃত কাজ ডিভাইডেড বাই তাপ সরবরাহ ছিল। তাহলে আমরা এখানে তাপ সরবরাহটা যদি কল্পনা করি, তাহলে এখানেও কনস্ট্যান্ট প্রেসারের সাথে T3 - T2 এতটুকু আমি বলেছিলাম তাপ প্রয়োগ। তাহলে এখান থেকে এখানে চলে এসেছে T3 - T2 এতটুকু অংশ আমি বলেছিলাম তাপ প্রয়োগের অংশ। তাহলে সেইটাই এখানে কনস্ট্যান্ট প্রেসারের সাথে গুণন হয়ে তাপটাকে নির্ণয় করছে। এখন আমরা যদি দক্ষতা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের হবে প্রকৃত কাজ WA ডিভাইডেড বাই তাপ প্রয়োগ প্রকৃত তাপ বা তাপ সরবরাহ QS। তাহলে এই WA থেকে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেটা দিলাম, আর তাপ সরবরাহ থেকে যেটা পেয়েছি সেটাও দিলাম। তাহলে এখানে দেখো CP দুটা থেকে যদি বাদ হয়ে যায়, নিচে CPও যদি বাদ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে T3 - T4 T2 - T1 ডিভাইডেড বাই T3 - T4। এখন একটু খেয়াল করো, 1 এবং 2 বিন্দু যদি কল্পনা করো, গ্যাসের সূত্র একটা রয়েছে, সেটা হচ্ছে টেম্পারেচার হিসেবে যদি কাউন্ট করো, তাহলে এখানে প্রয়োগ করলে হবে T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই P1 গামা -1 ডিভাইডেড বাই গামা। এটা একটা গ্যাসের সূত্র বলতে পারো, তোমরা হয়তো ফিজিক্সে জেনে আসছো। ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি RP, অর্থাৎ প্রেসার রেশিও। এইটা অংশটাকে আমরা লিখতে পারি প্রেসার রেশিও হিসেবে। এই P2 বাই P1 এর পরিবর্তে আমরা লিখতে পারি RP, অর্থাৎ প্রেসার রেশিও। এটা এখানে দেখানো হয়েছে RP ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই P1। এখন দেখো অনুরূপভাবে আমরা যদি T3 বাই T4 কল্পনা করি, তাহলে এখানে P3 বাই P4 গামা -1 ডিভাইডেড বাই গামা, এটা গ্যাসের সূত্র। তাহলে এই P3 বাই P4 এর পরিবর্তে আমরা P2 বাই P1 ও লিখতে পারি, এবং সেটা থেকে আমরা RP লিখতে পারি গামা -1 ডিভাইডেড বাই গামা, অর্থাৎ প্রেসার রেশিও বলতে পারি। তাহলে এই দুটো থেকে আমরা বিবেচনা করে যদি দক্ষতার এখানে আবার চলে আসি, তাহলে এখানে সরাসরি আমরা এই দুটো ইকুয়েশন থেকে এটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই RP, আর উপরে হচ্ছে গামা -1 ডিভাইডেড বাই গামা। এখন দেখো আমাদের দরকার হচ্ছে ওয়ার্ক রেশিও, অর্থাৎ এটা আমরা পাইছি হচ্ছে RP। এখন RW আমরা যদি নির্ণয় করতে চাই ওয়ার্ক রেশিও, সেক্ষেত্রে হবে কি WA ডিভাইডেড বাই WT, অর্থাৎ আমার পাওয়ার জেনারেশনের জন্য প্রকৃত কাজ ডিভাইডেড বাই হচ্ছে প্রতি কেজি গ্যাসের জন্য প্রকৃত কাজ। এই দুইটা থেকে আমরা ওয়ার্ক রেশিও পেতে পারি। তাহলে WA এর ইকুয়েশন হচ্ছে WT - WE ডিভাইডেড বাই WT। তাহলে এখানে আবার কি হলো, এই WT আর WT যদি চিন্তা করো, কেটে গেলে 1 মাইনাস WE যদি হয়, WE এর একটা ইকুয়েশন আছে, এই যে দেখো তোমার ছিল হচ্ছে T2 - T1 ডিভাইডেড বাই T3 - T4। এটা এই যে এখান থেকেও আসছে এখানে, অর্থাৎ এই T3 - T4 T2 - T1 T3 - T4। এখন এটাকে ক্যালকুলেশন করলে 1 মাইনাস এইখানে T1, অর্থাৎ কি বসানো হয়েছে, T2 এর মান বসানো হয়েছে। এখানে যদি একটু উপরের দিকে খেয়াল করো, T2 এখানে যদি মান আমরা নির্ণয় করতে যাই, তাহলে এই T1টা কি হবে, এই RP এর সঙ্গে গুণন হয়ে যাবে। এখানে জাস্ট এইটাই করা হয়েছে, -T1 ঠিক থাকলো। অনুরূপভাবে T3 নিচে যদি ঠিক রাখো, T4 এর ক্ষেত্রে এই যে এখানে একইভাবে অনুরূপভাবে T3 যদি কল্পনা করো, তাহলে T4টা কি হবে, ওই RP এর সাথে গুণন হয়ে যাবে। এখানে জাস্ট ওইগুলোই বসানো হয়েছে। তারপর এখানে ক্যালকুলেশন করলে আসছে 1 - T1 বাই T3 ইন্টু RP গামা -1 ডিভাইডেড বাই গামা। তাহলে আমরা টোটাল যেটা RP ম্যাক্স, অর্থাৎ আমাদের যে প্রেসার রেশিও সর্বোচ্চ বিবেচনা করব, তাহলে এটাকে আমরা বলতে পারি T3 বাই T1 গামা ডিভাইডেড বাই গামা -1, অর্থাৎ এটাকে উল্টায় দিলে এরকম একটা মান চলে আসবে। তো মোটামুটি এটা ছিল ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এটা আমরা জানলাম। তোমরা এগুলোর সুবিধা অসুবিধাগুলো একটু দেখবে, ওপেন সাইকেল এবং ক্লোজ সাইকেলের মধ্যে যে পার্থক্য সেটা দেখবে।
তো মূলত এতটুকুই হচ্ছে এই অধ্যায়ের যে মেইন যে অংশগুলো ছিল সেগুলো আমি সংক্ষেপে বললাম তোমাদের সঙ্গে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই এটা বাসায় পড়বে। সবাই ভালো থেকো।